আমার স্বামীর কাছ থেকে আমি লুকিয়ে রেখেছিলাম মাত্র কয়েক ঘন্টা আগে ১২৭ কোটি টাকার উপরে আমি জিতেছি। আর সেই রাত্রেই আমি ওর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম আমার চাকরিটা চলে গিয়েছে। আমি ভেবেছিলাম এটাই আমার সবচাইতে বড় জানার উপায়। আদৌ সৌমিক আমাকে সত্যি ভালোবাসে কিনা, না ওর পরিবার টাকার গন্ধ পেলে আমাদেরকে গিলে খাবে। আর সৌমিক যখন আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল, আমি নিঃশব্দে কেঁদেছিলাম, কারণ তখন আমার ব্যাংকে এমন একটা টাকার সংখ্যা পড়েছিল ওর বোন রিমি এই টাকা জীবনেও দেখে। তবুও আমি তখন ওই পরিবারের চোখে ছিলাম বোঝা, যে স্বামীর টাকায় খেয়ে বেঁচে আছে। লটারির টিকিটটা কিনেছিলাম আমাদের এলাকার ছোট্ট একটা দোকান থেকে, যেই দোকানে রিসার্চ করা হয়, সিগারেটের খোলা বিক্রি করা হয়, আর সারাদিন পোড়া কফির গন্ধ ভাসে। সংখ্যাগুলো আমি খুব ভেবেচিন্তে দেই, আম্মুর জন্ম তারিখ আর আম্মু যেই তারিখে মারা গিয়েছিল, আর ছোটবেলা থেকে যে দুইটা সংখ্যা আমাকে ভয় দেখাতো। তারপর যখন ফলাফল স্ক্রিনে উঠলো, আমি ফলাফল দেখে রাস্তার পাশে জমে গিয়েছিলাম। চারপাশ দিয়ে বাস যাচ্ছে, রিস্কার বেলের শব্দ, মানুষ হেঁটে যাচ্ছে। সব শব্দ আমার কাছে যেন দূরে সরে গিয়েছিল। ৯৭ মিলিয়ন ডলার সব কেটে হাতে রইল মাত্র ৭৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় ১২৭ কোটিরও বেশি। আমি চিৎকার করিনি, লাফাইও না, কাঁদিও। প্রথম যে মানুষটার কথা আমার মাথায় আসলো রিমি, সৌমিকের বড় বোন। সৌমিক যদি জানতো, রাতের খাবার বাদ দিয়ে আগে রিমি জেনে যেত। তার স্বামী রাজীব, সে মিথ্যা হাসিটা নিয়ে হাজির হতো, কখনো বিউটি পার্লারের জন্য টাকা, কখনো ব্যবসার জন্য, কখনো ধার শোধ করার জন্য। তাদের জীবনটা সবসময় এমনই ছিল, ভাড়া বাসায় থেকেও মনে হয় না জানি গুলশানের কত বড় লোক। তাই আমি সরাসরি বাসায় ফিরিনি, আগে ব্যাংকে গিয়েছি, নতুন অ্যাকাউন্ট খুললাম, নতুন সিম কিনলাম, টাকাগুলো ধাপে ধাপে ট্রান্সফার করলাম, সবকিছু নিঃশব্দে। তারপর বাসায় ফিরলাম। বাসায় ফিরেই দেখি সৌমিক পুরনো একটা অ্যাপ্রন পরে রান্নাঘরে ডাল নাড়ছে। সৌমিক আমার দিকে আলতো করে হেসে দিয়ে বলল, আজকে না তোমার ওভারটাইম ছিল? আমি ব্যাগটা সোফায় ছুঁড়ে মেরে বললাম, সৌমিক, আজকে না আমার চাকরিটা চলে গেছে। কথাটা শুনে ওর হাতটা থেমে গেল। আস্তে আস্তে চুলাটা বন্ধ করে দিল, আমার সামনে আসলো, এসে হাঁটু গেড়ে বসলো আর বলল, কখন? আজ নাকি কোম্পানির লোক কম আছে। ওর চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না, অপরাধ বোধে না, ভয় হচ্ছিল যদি হতাশা দেখি। সৌমিক শুধু আমার হাতটা জড়িয়ে ধরে বলল, আরে সমস্যা নাই, আমি আছি না। কিন্তু শেষের কথাগুলো বলার সময় ওর গলা কাঁপছিল, আর তার বলা কাঁপা কথাগুলোই আমাকে ভিতর থেকে ভেঙে দিয়ে। সৌমিক বেতন পেত ৫০,০০০, আর আমি বেতন পেতাম ওর চাইতে আর একটু বেশি। মাসের শেষে বাসা ভাড়া, ইন্টারনেট বিল, কারেন্ট বিল, মাসের বাজার, ওষুধপত্র, মাসের শেষে হিসাবগুলো আমাদের এলোমেলো হয়ে যেত। সেদিন সৌমিক আমার প্লেটে বাড়তি ভাত তুলে দিল, ফ্রিজ থেকে সফট ড্রিঙ্কস বের করে হাসতে হাসতে বলল, ভাবো এটাকে জোর করে ছুটি পাওয়া। আমিও হেসে দিলাম। তখনও আমার পাশে আমার ফোনটার মধ্যে ১২৭ কোটি টাকার বেশি ঘুমিয়ে আছে। পরের দিন সকালে সৌমিকের ফোনে একটা মেসেজ আসলো, রিমির জন্য যে জুয়েলারি বক্সটা অর্ডার করেছিলাম সেটা ক্যান্সেল করলাম, ৪,২০,০০০ ফেরত পাইছি, টাকাগুলো তুই রাখ, বাকিগুলো আমি ম্যানেজ করব। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ওইটা ছিল রিমির বিবাহবার্ষিকীর গিফট। রিমি বাধ্য করেছিল সৌমিককে জোর করে কিনতে। তখন আমার মনে পড়ছিল সেই পুরনো কথা, তুই আমার একমাত্র ভাই, না তুই বইয়ের কথায় চলিস এখন। সেই টাকা নিয়ে ঝগড়াও হয়েছিল আমাদের, কিন্তু আজ আমার জন্য সৌমিক সব বাতিল করে দিয়েছে, আমার মিথ্যার জন্য। দুপুরে সৌমিকের ফোন আসছিল। সৌমিক বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল, কিন্তু আমি সব শুনছিলাম। কি ব্যাপার সৌমিক, তুমি সেটটা ক্যান্সেল করলা কেন? ওই মেয়ের না চাকরি চলে গেছে, একটু হিসাব করে চলতে হবে। তোমার বইয়ের দুর্ভাগ্যের জন্য আমি কেন ভুগবো? সৌমিকের মুখটা গম্ভীর হয়ে গেল। সৌমিক একটু রাগ করে বলল, ওকে এভাবে বলবি না। কয়েক মিনিট নীরবতা। হয়তোবা রিমি ভাবতেই পারেনি যে সৌমিক তাকে এইভাবে থামাবে। আমার ননদ রিমি তখন বলল, শনিবারে বাসায় আসিস, মা থাকবে, তখন কথা হবে। ফোনটা কেটে গেল। সৌমিক বারান্দায় ফোনটা হাতে নিয়ে গম্ভীর গলায় দাঁড়িয়ে আছে। আমি এক গ্লাস পানি আগিয়ে দিয়ে বললাম, না গেলেই হয়। তখন সৌমিক বলল, না গেলে আরো ঝামেলা বাড়বে। শনিবারে আমরা ওদের বাসায় গেলাম, মিরপুরে, লোনে কেনা ফ্ল্যাট। তাদের ভাবসাব দেখলে মনে হয় না জানি ধানমন্ডির কোন প্লেস। রিমি এসে দরজা খুললো, দরজা খুলে পা থেকে মাথা পর্যন্ত আমাকে দেখে নিল। হাতে রেড কালার নেল পালিশ, ঠোঁটে লিপস্টিক, চুল স্ট্রেট করা, আর হাত ভর্তি নকল গোল্ড। রিমি মুখটা বেঁকিয়ে বলল, ভালোই তো মেহেরিন, চাকরি নাই কিন্তু মুখে তো দেখা যাচ্ছে আগের চাইতে বেশি আরাম। সৌমিক তখন দাঁত চাপিয়ে বলল, রিমি। রিমি তখন বলল, কি মিথ্যা বললাম? শাশুড়ি রান্নাঘর থেকে বের হয়ে বলল, সবাই খেতে বসো। আর আমার দিকে সেই করুণার দৃষ্টিতে তাকিয়ে বলল, মেহেরিন মা, কিছু মনে করো না, বিয়ের পর মেয়েদের বসে থাকলে মানায় না। আমার ছেলেটা আর কত টানবে? আমি চুপ করে মিথ্যা হাসি দিলাম, চেষ্টা করছি। রাজীব একটা মিথ্যা হাসি নিয়ে দামি শার্ট পরে এসে ডাইনিং টেবিলে বসলো। রাজীব বলল, চাকরি না পেলে আমার পার্লারের রিসেপশনে এসে বসতে পারো। রিমি তখন আমার ননদ হেসে বলল, ওর জন্য পারফেক্ট। সৌমিক তখন মুখটা একটু অন্ধকার করে বলল, আমার স্ত্রীকে নিয়ে
এত মজা করিস। খাওয়া শেষ হতে ১ ঘন্টাও লাগেনি। কিন্তু প্রতিটা মিনিট মনে হয় আমার শরীরটা পুড়িয়ে দিচ্ছিল। রিমি ৩ বার টাকার কথা তুলল আর রাজীব তার বড় বিজনেস নিয়ে ২ বার গল্প করল। শাশুড়ি বারবার দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, শুধু সৌমিক। শুধু সৌমিক টেবিলের নিচে আমার হাতটা শক্ত করে ধরেছিল। পরের দিন আমার ননদ রিমি একটা স্টোরি দিল ফেসবুকে। নতুন ডায়মন্ড সেট, ক্যাপশন, সব পুরুষ এক না। কেউ কথা দিয়ে রাখে, কেউ হারিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি একজন যোগ্য পুরুষ পেয়েছি। নাম লেখা ছিল না, কিন্তু সবাই বুঝে গেল। সৌমিক দেখে ফোনটা বন্ধ করে দিল। পরের দিন সকালে ইন্টারভিউর জন্য সৌমিক আমাকে নামিয়ে দিয়ে গেল। আসলে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম না, যাচ্ছিলাম ব্যাংকে নতুন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলার জন্য। গাড়ি থেকে নামার সময় সৌমিককে আমি শুধু মুস্কি হেসে বললাম, আচ্ছা তুমি কখনো যদি জানতে পারো আমি রিমির চাইতেও ১০০ গুণ বেশি ধনী, তখনই কি তারা আমাকে এই চোখেই দেখবে? সৌমিক ক্লান্ত মুখ নিয়ে একটু হেসে বলল, তুই বড় আজব চিন্তা করিস। তারপর সৌমিক তার পুরনো প্রাইভেট কারটা নিয়ে চলে গেল আর আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। সৌমিকের গাড়ির ট্যাঙ্কে প্রায় তেল শেষ। সৌমিক যাওয়া পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়েছিলাম। সৌমিক যাওয়ার পর আমি ব্যাংকের ভিতরে ঢুকলাম। ম্যানেজারের সামনে বসে ঠান্ডা গলায় বললাম, আমি বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে চাই। তখন ম্যানেজার হেসে বললেন, ম্যাডাম কত বড় ইনভেস্টমেন্ট? আমি তখন বললাম, প্রায় $৭২ মিলিয়ন। লোকটার হাসি মুখে মিলিয়ে গেল। ১ সপ্তাহ পরে রিমি আর ভান করলো না। ফ্যামিলি গ্রুপে ছবি পাঠালো, ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের বকেয়া, লোনের কাগজ। সৌমিক ৩০ লাখ টাকা লাগবে, রাজীবের নতুন ইকুইপমেন্ট কিনতে হবে। তুই ভাই হয়ে এত স্বার্থপর হইস না। তোর বউ তো এখন বাসায় বসে আছে, নিশ্চয়ই কিছু টাকা জমাইছে। সৌমিক কোনো উত্তর দিল না, কিন্তু রাত্রে দেখি সৌমিক একাই বারান্দায় বসে আছে। সৌমিকের হাতে বিলের ফাইল। আমি সৌমিকের কাছে যাওয়ার সাথে সাথে সৌমিক বলল, মা বলেছে আমি যদি রিমিকে সাহায্য না করি তাহলে আমি নাকি খারাপ ছেলে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আর আমি? তখন সৌমিক আমার দিকে তাকিয়ে রইল। আমি তখনই বুঝেছিলাম ওরা আমাদের কাছ থেকে সাহায্য চায় না, ওরা চায় নিয়ন্ত্রণ। কয়দিন পর আমার ননদের স্বামী রাজীব সবাইকে দাওয়াত করলো গুলশানে আভিজাত্য একটা রেস্টুরেন্টে। বলে নতুন বিজনেসের পার্টনারশিপ উদযাপন হবে। কিন্তু আমি সত্যটা জানতাম, কারণ পার্লারের একজন স্টাফ আমাকে আগেই বলেছিল রাজীবের পার্লারগুলো নাকি প্রায় ডুবে যাচ্ছে। বড় অঙ্কের ঋণ মাথায়, সোমবারের আগে টাকা না পেলে সব শেষ। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে আমার ননদ রিমি মুখটা বেঁকে বলল, মেহেরিন আসছো, ভালো হয়েছে। আমি ভেবেছিলাম চাকরি যাওয়ার পরে তুমি এইসব জায়গায় আসতে লজ্জা পাবে। রেস্টুরেন্টে বসে সবচাইতে দামি খাবারটা অর্ডার করলাম। শাশুড়ি বলল, এত দামি খাবার সৌমিক আর কত করবে একা মা? তখন রাজীব এসে হেসে বলল, খেতে দাও খালা, কয়দিন পরে তো ডাল ভাতেই ফিরবে। সৌমিকের হাত টেবিলের নিচে মুঠো হয়ে আসতেছিল। সৌমিকের হাতটা আমি টেবিলের নিচে জড়িয়ে ধরে রাখলাম। ঠিক তখনই রাজীবের ফোনে একটা ফোন আসলো। রাজীব বাহিরে যে কথা বলে এসে রাজীবের মুখে সে হাসিটা ছিল না, মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রাজীব এসে সৌমিকের দিকে একটা ফাইল দিয়ে বলল, তোর সাইন লাগবো। সৌমিক তখন বলল, কিসের সাইন? তখন রাজীব বলল, তোর ফ্ল্যাটটা অস্থায়ীভাবে জামানত রাখবো। সৌমিক তখন ভুরু কুচকিয়ে চামিচটা হাত থেকে নামিয়ে বলল, তুই পাগল নাকি? রিমি তখন উঠে দাঁড়ালেন, বললেন, ড্রামা করিস না, ফ্যামিলি বলতে একটা জিনিস আছে। শাশুড়ি তখন কাপা গলায় বলল, বাবা শুধু তো একটা সাইন। আমি কিছু না বলার পরও রিমি তখন আমার দিকে বিষাক্ত ভাবে তাকিয়ে বলল, চুপ করো মেহেরিন, স্বামীর ঘাড়ে ঘাড়ে বসে খাচ্ছ আবার মতামত দিবা। পুরো টেবিলটা যেন নিস্তব্ধ হয়ে গেল। সৌমির দীর্ঘ একটা শ্বাস নিল আর আমি আস্তে আস্তে আমার ব্যাগের চেনটা খুলতে লাগলাম। ব্যাগের ভিতর থেকে কালো রঙের একটা ফাইল বের করতে শুরু করলাম। এই ফাইলে যা ছিল এই পরিবার চোখে আমার পরিচয়টা সঙ্গে সঙ্গে বদলে দিতে পারত। এই লাইভ স্ট্রিটের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।